জানেন কিনা এই ব্যাপারে কি বলবেন? বাবুর ভাইয়ের পিএস হায়দার ভাই তিনি আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করেন এবং বিভিন্ন কিছু আপডেট নেন এবং আপডেট দেন, এবং আমাদের এই অ্যাক্টিভিজম তার মুক্তির বিষয়ে আমরা যে কথা বলি এটা বাবুর ভাই জানতেন বা দেখতেন এটা, এবং উনি এটা আবার কনফার্ম করেন যে তিনি আমাদের বিষয়গুলো দেখছেন এবং তিনি আমাদের ভালোবাসেন। ওইখান থেকে আবার রেসপন্স করতেন জেলখানা থেকে, আমিও জেলে ছিলাম। সব কিছু মিলিয়ে একটা কমিউনিকেশন জেলে থাকা অবস্থাতেই হায়দার ভাইয়ের সঙ্গে হতো আমাদের কথাবার্তা। বাবুর ভাইয়ের সাথে তো দেখা করবোই, একটু ভিড় কমুক। এখন বাবুর ভাই অনেক বিজি আসছে, আমাদের কথাবার্তা তো সার্বভৌমত্ব কেন্দ্রিক আমাদের লড়াইটা। আমরা ওই সব বিষয়ে কথা বলতে একটু ফ্রি টাইম প্রয়োজন, একটু ফ্রি হলেই দেখা করবো আমরা ইনশাল্লাহ। এবার একটা প্রশ্ন করে সেটা হচ্ছে যেটিতে আপনি সবচেয়ে বেশি ফোকাস দেন ভারত আগ্রাসন বিরোধী সে বিষয়টা। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করতেছি যে ভারত নোম্যান্স ল্যান্ডে হঠাৎ করে কাঁটাতারের বেড়া দেওয়ার একটি প্রয়াস চালাচ্ছেন। বিজেপি সেটি রুখেও দিল একবার, এরপর আবার কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া হচ্ছে। মজার বিষয় হচ্ছে সেই কাঁটাতারের বেড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মদের বোতল ঝুলে দিচ্ছে। এটা আসলে তারা এই কাজটি কেন করতেছে আপনি কি মনে হয়? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান যিনি আছেন তিনি হাসিনার করা স্বাক্ষরকে বৈধ স্বাক্ষর হিসেবে স্বীকৃতি দিচ্ছেন যে নোম্যান্স ল্যান্ডে 0 পয়েন্টে এসে 0 লাইনে ভারত কাঁটাতার দেবে। শেখ হাসিনা চুক্তি করে ভারতকে এটা উপহার দিছে। এটাকে উনি বলতেছে সাইন আমরা করে ফেলেছি, এখন কি করব। তার মানে হাসিনার সাইনকে উনি ওনার সাইন মনে করতেছে, ওনাদের সাইন মনে করতেছে। শেখ হাসিনার করা এই চুক্তিগুলোকে তো আমরা বাতিল করার কথাই বলতেছি, তাই না? এরকম করে বসাই দিয়ে যাবে, যেখানে 0 লাইনে এখানে কাঁটাতার বসালো। বাংলাদেশকে ওখানে একটা দেয়াল দিতে দিবে? জিজ্ঞাসা করছি, দেয়াল দিতে দেবে না তো। তো এগুলো খালি বক্তব্য দেয়। তোমরা তো বক্তব্য দাও কেন? তোমাদের কাছ থেকে মানুষ বক্তব্য প্রত্যাশা করে না। তোমরা কাজ করবা দেশের জন্য, জনগণের জন্য, এগুলো দেখবে মানুষ। বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে? মানুষ দেখবে এখানে এ হয়েছে, এখানে হয়েছে, সব দৃশ্যমান, কাজের দৃশ্যমান মানুষ দেখবে। সীমান্তে নাগরিক হত্যা করছে বাংলাদেশের মানুষ জিজ্ঞাসা করে যে হাউ মেনি ইন্ডিয়ান ইনজুর্ড। আমার দেশের নাগরিকরা যখন হত্যা হয়, খুন হয়, তখন আমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় আমাদের দেশের নাগরিক তো মানলো, ইন্ডিয়ার কতজন ইনজুর্ড হলো, এটা তো আমাদের জানতে ইচ্ছা করে। একজনও হয় না, করে না, প্রতিরোধ করে না। এগুলো শুধু বক্তব্য দেয়, আর মুখ দেখাবে না, আর পিঠ দেখাবে না, মুখ দেখাবে, এগুলো বলে। চমকপ্রদ কথা বলে, কথা শুনতে চায় না, কাজ করতে হবে। কাজ না করতে পারলে ছাইরা দেন, ঠিক আছে? এটাই আর কি। তারপরে প্রশ্ন যেটা ছিল, কাঁটাতারের বেড়ার মধ্যে মদের বোতল তারা কেন দিচ্ছে? ওইটা ওই টুনটান আওয়াজ হবে, শব্দ হবে এরকম, এবং এটাকে তারা নজরদারিতে রাখবে। তারা এই দিকে ফোকাস করে লাইট বসাইছে, ক্যামেরা বসাইছে। রাতের বেলা আমাদের অঞ্চল, আমাদের ক্ষেত জমির মধ্যে লাইট দিয়ে রাখছে। ওদের লাইট আমাদের জমির ভিতরে দেবে কেন? ওর জমির ভিতরে লাইট দেবে। আমার জমির ভিতরে কে কী করতেছে, ও কেন এখানে লাইট দেবে? আমার জমির ভিতরে কে কী করতেছে, ও কেন এদিকে সিসি ক্যামেরা দেবে? ওর ভূমির মধ্যে সিসি ক্যামেরা দেবে, ওর ভূমির মধ্যে লাইট দেবে। এই সকল লাইটের কারণে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। দিনের বেলা লাইট থাকবে, রাতের বেলা অন্ধকার থাকবে। এখানে খাদ্য উৎপাদন প্রক্রিয়া হয় গাছের মধ্যে, সেগুলো ওরা এগুলোতে লাইট দিয়ে আমাদের ফসলগুলো নষ্ট করছে, দেশের ক্ষতি করছে। তারেক ভাই, একবার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আসি একটু ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা প্রসঙ্গে। সেটি হচ্ছে সাম্প্রতিক সময় আপনি একাধিকবার সেই টকশোতে আপনি অ্যাটেন্ড করেছেন, কথা বলেছেন। আসলে তারা আপনাদেরকে কীভাবে কনভিন্সটা করে? আমরা যেমনটা দেখি যে যখন টকশোতে আপনার কথা বলতে চান, তখন আপনাকে কথা বলতে দেওয়া হয় না। হ্যাঁ, বারবার পিসিআর বন্ধ করে দিতে বলে, সাউন্ড মিউট করে দিতে বলে, হ্যাঁ, বিভিন্নভাবে কথাবার্তা বলে। কিন্তু আসলে তারা আপনাদেরকে নিয়ে যায় কীভাবে, সেটা একটু বলবেন, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একই প্রশ্ন হলো যে আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেকেই সেখানে যাচ্ছে। এই যে যারা আসলে কথা বলতে পারবে, যারা অভিজ্ঞতা রাখে, তারা যাবেন, কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যে যার মতো গিয়ে যে কথাবার্তাগুলো বলছে, কথার উত্তর দিতে পারতেছে না, উল্টাপাল্টা তথ্য দিচ্ছে, এতে করে আমরা কি ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের? প্রথমত আমি ময়ূকের ওখানে গিয়েছিলাম, আপনারা দেখছেন ওরা নেচে নেচে বাংলাদেশ বিষয়ে গুজব ছড়ায়। তো এই গুজবের বিষয়টাকে আমি চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম, এবং আমি আমার মেধা যোগ্যতা দিয়ে এরকম মনোবল রাখার চেষ্টা করেছিলাম যে আমি দেশের প্রতিনিধিত্ব করছি, আমি যদি এখানে হেরে যাই তাহলে আমার দেশ অসম্মান হবে। ওই জায়গা থেকে ময়ূককে পর্যদস্ত করা আমার একটা নিয়ত ছিল, খেয়াল ছিল। আমি জানি ওরা মাইক বন্ধ করে দেয়, ওরা মিউট করে দেয়। আমি যে 30 সেকেন্ড সময় পাই, আমি এই 30 সেকেন্ডে এমন কিছু বলার চেষ্টা করি যাতে করে তারা ওইটা মানে চ্যালেঞ্জ করতে ওদের কষ্ট হয়। যেমন বাবর ভাই ইস্যুতে বলেছি, বারবার বলতেছে, আমি বলছি বাবর ভারতের বাপ, আমাদেরকে কালচার শেখাতে আসে। তখন বলছি তারা তো স্লোগান দেয়,
হ্যাঁ, গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁকবো না, ছোট সংক্ষেপে কথা বলতে দেয় না, আর মাঝেও টুইস্ট দিয়ে বলতে হয়। তো এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার ইচ্ছা ছিল আমি চ্যালেঞ্জ করব। ওরা তো চায় প্রতিদিনই আমি সেখানে যাই। হ্যাঁ, এইভাবে বলে দাদা 24 সাল শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার আগে 1 ডোজ হয়ে যাক, এইভাবে বলে। আবার নতুন বছর আছে, দাদা নতুন বছর চলে আসছে, একটা হবে না, চলো দাদা, এভাবে বলে। তো আমরা তো মানে হলো রাজনৈতিক কর্মী ওইভাবে সময়ও পাই না। হ্যাঁ, বারবার অনুরোধ করে আবার মনে হয় যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দরকার। তারা অনর্গলভাবে বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারে না, সেগুলো আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করি। যেমন সুনামগঞ্জে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এক হিন্দু, ওইটাকে সংখ্যালঘু নিপীড়ন হিসেবে তুলে ধরছে এই ময়ূক রঞ্জনরা। ঠিক আছে, 3 জন হলো সন্তানকে হত্যা করছে একটা মা ভারতের আসামে, ওটাকে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন হিসেবে তুলে ধরেছে। আমরা যদি এগুলো গিয়ে চ্যালেঞ্জ না করি তাহলে তো বাধাহীনভাবে এটা প্রতিষ্ঠা পেয়ে যায়। তো সেই জায়গা থেকে গিয়েছিলাম। এমন অনেক বেশি আগ্রহ তা না, ভারতের প্রায় মিডিয়া আমাকে বলে, কথা বলে, ইয়ে করে। বিশেষত এর আগে রোহিঙ্গা ইস্যুতে যখন বলেছিলাম রোহিঙ্গাদেরকে অস্ত্র দিতে হবে, মায়ানমারে পাঠাতে হবে, নিজের মানে জমি উদ্ধার করতে হবে, এইটাকে নিয়ে পরের দিনে আবার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাওয়া গেল। ইন্ডিয়ার প্রায় 17টা মিডিয়া নিউজ করলো আমি নাকি রোহিঙ্গাদের অস্ত্র সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, আবার দেখলাম বাংলাদেশের ওই সময় 2-3টে গণমাধ্যম তারাও আবার হলো ওটা ইয়ে করছে। আবার হাসিনা পতনের পরে দেখি যে নিউজটা আছে কিনা, না দেখি ডিলিট করে দিয়েছে ভয়েতে। তো এগুলো চলে আর কি আমার অবস্থা। তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। ভাই, যে প্রশ্নটা ছিল যে রিপাবলিক বাংলা আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেকেই যাচ্ছেন এবং তাদেরকে যে প্রশ্নটা করে সেই প্রশ্ন উত্তর না দিয়ে উল্টা কথা বলেন, এতে করে আমরা কি আমাদের ভাবমূর্তি পূর্ণ হয় কিনা? এমনিতে তো সবাই গণমাধ্যমে কথা বলতে চায়, আর বাংলা একটা মোটামুটি ভাইরাল টিভি। এই গত কয়েক মাসে এটা খুব স্প্রেড করেছে, টিআরপি অনেক হাই, এই জন্য সবার একটা কনসেন্ট্রেশন থাকে এখানে গিয়ে একটু কথা বলবে। আমার জায়গা থেকে আমি ওদেরকে কখনো কথা বলার জন্য অনুরোধ করিনি, এটা আমি হলফ করে বলতে পারি। আমার ওই ধরনের অ্যাটেনশন নাই। শুধু ওখানে না, মানে আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ, আমার কথা কেউ প্রচার করলেও আমি কথা বলি, কথা প্রচার না করলেও আমি বলি, আমরা এটা বলেই যাব। এখন অনেকে আমাদেরকে একটু চেনে এসে আমাদেরকে হেল্প করে, আমাদেরকে বিকশিত করার জন্য তারা আমাদের কথাগুলো প্রচার করে, কিন্তু একটা সময় কেউ করতো না। আমরা তখনও বলা বন্ধ রাখিনি, আমরা সব সময় বলে যাচ্ছি। আমাদের এই নিরন্তর লড়াই চলতেই থাকবে ইনশাল্লাহ। চ্যানেল 7 আপনাদের সাথে কীভাবে ছিল? চ্যানেল 7 কাহন সহ সকল অনলাইন ইউটিউব চ্যানেল যেগুলো ছিল, এগুলো বাংলাদেশের আপনার হলো রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করেছে। যখন গণমাধ্যমগুলো ঘুমাচ্ছিল তখন আপনারা সামগ্রিকভাবে সবাই মিলে হেল্প করেছেন আমাদেরকে। বেসিক্যালি আমাদেরকে তো কোনো গণমাধ্যম ওইভাবে নিয়ে ডেকে কথা বলায় না, আমরা ততটা গুরুত্বপূর্ণও না রাজনৈতিকভাবে। আমরা রাজনৈতিক কর্মী বা শিক্ষানবিশ এখনও। এই জায়গা থেকে যা কিছু আমাদের চিন্তা, মতবাদ বা কথাবার্তা দেশের মানুষের কাছে যায়, এটা তো আপনারা করেছেন। স্বদেশ বার্তা, মাহবুব ভাই সহ আরও আছে, আলামিন, আরও অনেক বড় ভাইরা আছে আশেপাশে আপনাদের সামনে, সবাই মিলেই খুব হেল্প করেছে। আমরা মানে আমাদেরকে কেউই হেল্প করতো না। ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে কেউ নিউজ করতো না। আপনারা ইউটিউবে কথাগুলো দিয়ে এই কথাগুলো তুলে ধরেছেন। আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না। থ্যাংক ইউ।